নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। এই কথা আমরা যুগের পর যুগ ধরে শুনে আসছি। আমাদের খুব একটা কিছু যায় আসে না, জানেন তো, যাদের খুব একটা ক্ষতি হয় না, ওই একটু ছাতা মাথায় দিয়ে বাড়ির সামনে বাজারটা করে টুক করে বাড়িতে ঢুকে পড়ছি, ছাতা মাথায় দিয়ে খুব অল্প দূরত্বের অফিস কাছারি এগুলো করছি। যায় আসে তাদের, যাদের প্রতিনিয়ত ঝড়, জল, জঙ্গল এই সব কিছুর সঙ্গে যুঝতে হয়, লড়তে হয়। হ্যাঁ, তারা সুন্দরবনের মানুষ, তারা প্রান্তিক অংশের মানুষ। বছরে ওই একবার করে মে মাসে যখন একটা বড় ঘূর্ণিঝড় আসে, তখন আমরা আপনারা যারা এই নাগরিক সমাজে বাস করি এবং নিজেদেরকে সভ্য বলে দাবি করি, তারা ত্রাণ পাঠাই, যার যেরকম সামর্থ্য। মাঝে মাঝে কেউ আবার একটু নেগোসিয়েশনও করে ফেলি, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এত টাকা পাঠাবো কাদের জন্য? তারা তো আমাদের কেউ নন। যাই হোক, আমাদের কেউ নন, আমরা পাঠাবো না তাদেরকে ত্রাণ। পাঠালেও তাতে নেগোসিয়েশন থাকবে। কিন্তু যাদের ভোটে এখানকার যারা রাজনীতিক রয়েছেন, কেউ দিল্লি সামলাচ্ছেন, কেউ রাজ্য সামলাচ্ছেন, কেউ একেবারে জেলা স্তরের রাজনীতিটা করেন এবং সেখানকার জনপ্রতিনিধি নির্বাচিত হন, তখন আপনারা যখন এই বড় মুখ করে ভোট চাইতে যান, বলেন নদী বাঁধ নির্মাণ করে দেব, তখন লজ্জা লাগে না? না, মুখ দেখাতে পারেন, বলতে পারেন হাত জোর করে ভোটটা এবার আমাকেই দেবেন, আর আপনাদের যে নদী বাঁধের দীর্ঘদিনের সমস্যা সেটা তো আমিই মেটাবো এবার। লজ্জা লাগে না বলতে? লজ্জা লাগেনি 34 বছর ধরে বলতে? লজ্জা লাগছে না 12 বছর ধরে বলতে? আমি কংগ্রেস জমানা ছেড়ে দিলাম। এতগুলো বছর ধরে এই মানুষগুলো এভাবেই থাকবেন, নিজেদের নদী বাঁধ নিজেরাই নির্মাণ করবেন, যেরকম ঠেকনা দেওয়া সম্ভব সেভাবেই চলবে। 178 কিলোমিটার নদী বাঁধ দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের, কি হলো জানি না। আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছে এবং এগুলো নিয়ে কথা বলবো। আমরা চাই না কোনো কিছু নিয়ে রাজনীতি হোক, কারণ রাজনীতিটা রাজার নীতি, সেখানে কৌশল থাকে, সেখানে একে অপরকে পর্যদস্ত করার অনেক রকম টিপস থাকে, অনেক ক্ষেত্রে অনেক ভোট কুশলী সেক্ষেত্রে সাহায্য করেন, কিন্তু আলটিমেটলি গোলটা হওয়া উচিত মানুষের পাশে থাকা। সেটা করছি কি, করেন কি আপনারা? আজকের অনুষ্ঠান শুরু করার আগে একটা প্রতিবেদনে নজর রাখি, যেখানে সামনে ভোট বলে কিছু ঘটনা ঘটলো কি, কিছু প্রার্থী গেলেন কি এই সমস্ত জায়গাগুলোতে, দেখাবো সেই ছবি। রবিবার রাতে ধেয়ে আসা রেমাল লণ্ডভণ্ড করে দিয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে। পাশাপাশি এর প্রভাব পড়েছে রাজ্যের সঙ্গে শহর কলকাতাতেও। যাদবপুরের 101 নম্বর ওয়ার্ডের ফুলবাগান মাঠের উল্টো দিকে পুকুর লাগোয়া গাছ ভেঙে পড়ার জেরে পুকুরের পাড় ভেঙে যায়। অবস্থা বিপজ্জনক, ভোগান্তিতে এলাকাবাসী। যাদবপুরে 106 নম্বর ওয়ার্ডের হালতুতেও গাছ ভেঙে বিপত্তি। গাছ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিপজ্জনকভাবে ভেঙে পড়েছে ল্যাম্পপোস্ট। প্রসঙ্গত, ওই পাড়া যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। খবর পেয়ে সৃজন সেখানে আসেন, দেখা করেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আমি আজকে এখন এখানে এসেছিলাম, আমার পাড়ার ওয়ার্ড 106 নম্বর ওয়ার্ড যাদবপুরে। তো সেখানে খবর পেয়ে এলাম, দেখলাম একদম ল্যাম্পপোস্ট, লাইট পোস্ট উপরে গিয়েছে এবং গাছ যেভাবে পড়ে আছে রাস্তায়। তো সেগুলো প্রশাসনকে বলেছি, প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে, আরও ব্যবস্থা নিতে হবে। এখন তো এইটা ঠিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে, কারণ একটা প্রাকৃতিক সংকট ইত্যাদি যা হয়। ম্যাডক স্কোয়ারের সামনের রাস্তার দুই ধারে বড় বড় গাছের গুঁড়ি পড়ে ভেঙে যায়। পুরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। বড়নগরে বন্ধ কারখানায় চিমনি ভেঙে বিপত্তি। নিচেই রাখা ছিল বেশ কয়েকটি গাড়ি, চিমনি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে আসেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় এবং বড়নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ঘাসফুল শিবিরের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কলকাতার চারিদিকে কোথাও গাছ, কোথাও চিমনি ভেঙে বিপত্তির ঘটনা সামনে আসার পর থেকে সাধারণের মনে প্রশ্ন জাগছে একটাই, বিপত্তির পরে কেন হুঁশ ফিরছে প্রশাসনের? এর আগের ঘূর্ণিঝড়েও এমন শিক্ষা পেয়েছে বাংলা। প্রশাসনের আরেকটু নজরদারি বাড়ালে গাছ ভাঙার পর বিপত্তি পোহানোর মেয়াদ একটু হয়তো কম হতো সাধারণের মত ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় গোপাল তপাতার এবং অপূর্ব দেবনাথের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত, খালেদ জামাল এবং শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ফি বছরের দুর্যোগে ওদের হয়রানি, বাঁধ নির্মাণের টাকাতেও কাটমানি, প্রতিবারই ভাঙে বাড়ি, ঝড় দিলে হানা, কি কারণে ঘোচে না ওদের আবাস যন্ত্রণা? ভোট আবহে প্রশ্নটা তুলে দিল রেমাল এবং ওদের সর্বনাশে
কে হবে মালামাল, সেটা সময় বলবে। কিন্তু এই মুহূর্তে ভোট আবহে, ভোট মরশুমে হয়তো রাজনৈতিক দলগুলো অনেক কিছু করতে চাইলেও করতে পারছে না। সবসময় কাঠগড়ায় তুলে তাদের সমালোচনা করা সেটা সঠিক নয়, সেটা উচিত নয়। কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, এমন কিছু বক্তব্য আসে সামনে যেটা নিয়ে আলোচনা হতে পারে, তর্ক হতে পারে। সেরকমই একটা বক্তব্য শোনাবো আজকে অনুষ্ঠানের শুরুতেই। তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন শোনো। ক্ষতিগ্রস্ত পাকা ঘরও ভেঙে গেছে, অনেকের পাটলি ভেঙেছে, অনেকের চাষের জমি নষ্ট হয়েছে, অনেকের দোকান নষ্ট হয়েছে, অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে। আমি শুধু এটুকু বলতে চাইব সাধারণ মানুষের কাছে এবং প্রেস মিডিয়ার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই অ্যাপিলটা যদি পৌঁছানো যায় যে যাদের সব চলে গেছে এই দুর্যোগে, যারা সব হারিয়েছেন, ঘর বাড়ি ব্যবসা চাষের জমি থেকে শুরু করে সবকিছু, আমি তাদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেবার কাল থেকেই করছে, আগামী দিনও করবেন। আর আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়াল সার্ভে করব এবং কাঁচা বাড়ি যাদের বাড়ি ঘর ভেঙেছে, যাদের ফসল নষ্ট হয়েছে, যাদের ক্ষতি হয়েছে, তাদের সরকারের তরফ থেকে প্রশাসন যেভাবে রিলিফ দিচ্ছে, আমিও আপনাদের কথা দিচ্ছি আপনারা পুরো সহযোগিতা করব আপনাদের চিন্তা করবার কারণ নেই। আমি জানি আপনারা দুশ্চিন্তায় আছেন, আমি জানি আপনারা চিন্তায় আছেন, কিন্তু মনে রাখবেন বাংলায় প্রতি বছর আমাদের এটা ফেস করতে হয়, কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ। অন্য রাজ্যে এই ঝড় জল সাইক্লোন ফেস করতে হয় না। যত সাইক্লোন সব আমাদের বে অফ বেঙ্গল আছে বলে বে অফ বেঙ্গলের ওপর দিয়ে ঘূর্ণি আসে, কখনো উড়িষ্যা, কখনো বাংলা, কখনো বাংলাদেশ, এবং এটা আমাদের ফেস করতে হয়। তাই প্রতি বছর কখনো বুলবুল, কখনো আমফান, কখনো ফণি, কখনো সুনামি চলছে, তো চলছেই, এখনো কোত্থেকে একটা চলে এসছে। যে কৃষক, যে প্রান্তিক মানুষগুলোর জন্য চিন্তা করছেন মাননীয়া, যাদের উদ্দেশ্যে এই বক্তব্য রেখেওছেন, আমরা যখন গতকাল থেকে লাগাতার এই খবর সম্প্রচার করেছি, চোখের সামনে দেখছি যে বাঁধ ভাঙছে এবং মেরামতিতে এখানকার মানুষই হাত লাগাচ্ছেন, তখন কিছু টুকরো প্রতিক্রিয়া এদের কাছ থেকে উঠে এসেছে। কি বলছেন এনারা? মাননীয়া চিন্তা করছেন যাদের জন্য, সেই প্রান্তিক মানুষগুলো কি বলছেন শুনুন। আমাদের তো দরকার হচ্ছে কংক্রিটের বাঁধ, এখানে জমি অধিগ্রহণ করে না সরকার, ঠিক আছে? যারা ফুটপাতে বাস করে কলকাতায় তাদেরকে হচ্ছে পুনর্বাসন দেয়, পাকা বাড়ি দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু আমাদের এখানে কিছু করে না। নদী বাঁধ বেহাল দশা। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা এই যদি এরকম হাওয়া থাকে জোয়ারের সময় অসুবিধা হতেই পারে, নদী বাঁধ প্লাবিত হতে পারে। হ্যাঁ, নদী বাঁধের অবস্থা খুবই খারাপ এখন। ওইদিকে নদীর যে হাওয়াটা এখন পশ্চিমে ঘুরেছে, পুরো নদীর বাঁধে ঢেউটা এসে লাগছে, এখন ওই দিকের অবস্থা খুবই খারাপ। হতেই পারে সকাল থেকে আরও ভারী বৃষ্টি হচ্ছে, আর ঝড়টা যেন আরও বেড়েছে আরও আগের থেকে। নদীর জলের স্তরটা তো বাড়তে শুরু করে। কি বলবেন, যেভাবে জল বাড়ছে বাঁধের কি অবস্থা? বাঁধের অবস্থা তো খুবই খারাপ, যেহেতু আমাদের এখানে পিচিং করেছিল ইটের মানে বস্তা দিয়ে, মাটি ভেতরে দিয়ে, সেই মাটির বস্তা সব মানে ঢেউরে এত গতি হচ্ছে এখন যে সব নেমে যাচ্ছে নিচে। তারপর নদীর বাঁধের ঢেউতে মোটামুটি ক্ষতি হয়ে যাচ্ছে অনেক। আর এখনও প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা জোয়ার হবে, সেই জোয়ারে আরও জল বাড়ছে, মানে ভেঙে যাওয়া, ছাপিয়ে ওঠা জলের একটা পরিস্থিতি আছে এখন। ফলে সেক্ষেত্রে একটা আবার প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানটা ইটের রাস্তা, এই পিচিং রাস্তা বলে মনে হচ্ছে না, একটু এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন সম্পূর্ণ অন্যরকম রূপ। আপনি যদি একটু এগিয়ে যান তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। আমরা সবাই মিলে চেষ্টা করছি যে মানুষকে কিভাবে বাঁচানো যায়, এটাই মূল লক্ষ্য, দল মত নির্বিশেষে। তার কারণ একটি বিপর্যয় আসতে চলেছে, যা খবর আমরা পাচ্ছি বা মিডিয়ার ভেতরে আমরা জানতে পাচ্ছি মিডিয়ার থেকে। তো আমাদের প্রথম পদক্ষেপই থাকবে যাতে মানুষ নিরাপদে আশ্রয় থাকে, তার জন্যে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইছি। মানুষের যদি কোনো বিপদ আপদ হয়, অনেক কিছু এই সাইক্লোনের সময় তোমরা জানো যেটা যে ভয়াবহতা তৈরি হয় এবং পোস্ট সাইক্লোন যে একটা ডিস্ট্রেস তৈরি হয়, তার জন্য মানুষ যদি আমাদের সহযোগিতা চায়, আমরা ফার্স্ট এড দিয়ে হোক, আমরা আমাদের ক্ষুদ্র ক্যাপাসিটির ভেতরে যে শুকনো খাবার হোক, এই বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব। মানুষকে যদি রাখতেও হয় কোথাও সেফ জায়গায়, তার জন্য আমরা আমাদের ক্ষুদ্র ক্যাপাসিটির ভেতরে আমরা ব্যবস্থা করতে চাই। তার কারণ আমাদের মনে হয়েছে
এই প্রশাসনেরও যদি কোনো জায়গায় আমাদের প্রয়োজনীয়তা হয় আমরা প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করব। তার কারণ এই সময়টা রাজনীতির সময় নয়, এই সময়টা মানুষকে বাঁচানোর সময়। এই সময়টা মানুষ কি করে সহযোগিতা পাবে এবং সকলে মিলে আমরা এই প্রচেষ্টার ভেতরে আমরা সবাইকে আহ্বান করছি যে সমস্ত মানুষকে বলবো আতঙ্ককে দূরে সরিয়ে রাখুন। সরকারের দায়িত্ব, কোনো অসুবিধা হলে সরকারের সেন্টারে যোগাযোগ করুন, কিন্তু সরকারের সেন্টার যদি ফেল করেও বা রেড ভলান্টিয়ার্সরা প্রস্তুত আছে। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রেড ভলান্টিয়ারদের নামের ফোন নাম্বার সহ পাঠিয়েছি। আমি আছি, আমরা আছি, আমরা সবাই আছি। মানুষের যে কোনো বিপদের সময় বেঁধে বেঁধে থাকাটা ভালো। আজকে নির্বাচনী প্রচার আমরা বন্ধ করেছি। নির্বাচনী প্রচারের চাইতে অনেক বেশি জরুরি বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, যেটা আমাদের একটা অসুবিধার কারণ। রাজনীতি তো একটা নিজস্ব একটা বর্ণময় চরিত্র আছে, আর নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব এই গণতন্ত্রের। তো সেখানে সবাই অংশগ্রহণ করতে তাদের একটু আনন্দ কম হবে প্রচার করতে না পারার, কিন্তু ফলাফল যেটা হবার সেটাই হবে। যে যতই প্রচার করুক না কেন ফলাফলটা কিন্তু হয়ে গেছে। এবারের যে নির্বাচন সেটা প্রতিযোগিতাহীন নির্বাচন, কর্মসূচিবিহীন মানে বিরোধীদের তার বিরুদ্ধে নির্বাচন হচ্ছে। তো অনেকেই অপ্রাসঙ্গিক শুধুমাত্র প্রধানমন্ত্রীর সম্পর্কে কদর্য আক্রমণ করে অবাস্তব কিছু তত্ত্ব, কিছু পরিসংখ্যান তুলে এনে প্রাসঙ্গিক হবার চেষ্টা করছেন, যার ওই যে বলে না যে ভালো ছেলেরা বা ভালো মেয়েরা সারা বছরই পড়ে, একদিন পরীক্ষার আগের দিন পড়ে খুব একটা লাভ হয় না। যাই হোক, প্রচার করে আর লাভ নেই, যা ফল হওয়ার হয়ে গিয়েছে। মানে এখানে কি তাহলে বিজেপি ভালো ছেলে বা ভালো মেয়ে, যে এই একটা কোনো ইস্যুকে রাজনীতিকরণ করার আর বিজেপির প্রয়োজন হচ্ছে না? তো ভালো, এতক্ষণ প্রশংসা করছিলাম তো। এই ঘূর্ণিঝড় রেমাল আসা, তাতে রাজ্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার, জেলা প্রশাসন, পঞ্চায়েত, পুরসভা অত্যন্ত ভালোভাবে দক্ষতার সঙ্গে কাজ করেছে এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেয়র বা যারা সমস্ত পদাধিকারী বা আমলারা আছেন তারা বিনিদ্র রজনী যাপন করেছেন। কেউ রাস্তায় নেমে কাজ করছেন, যেখানে যে টিমকে পরিচালনা করে পাঠানো দরকার সেই কাজগুলো করা হয়েছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। যেটা হয়েছে তাতে আরো বড় যে ক্ষয়ক্ষতি হয়নি বা যখনই যে আঘাতটা আসছে ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে সেটা মোকাবিলা করা, সেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং প্রশাসন করেছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসন সবটা সামলেছে। ফিরহাদ হাকিমের ওই ম্যাজিশিয়ান নই আমরা, এই বক্তব্যটাকে আমি পাশে রাখছি। শহর কলকাতার জমা জল নিয়ে আর কোনো কথা বলছি না, কারণ সময়ও এমনিতে কম।